ইকুইটি নিয়ে আলোচনা করছিলাম, এবং এই ইনক্লুসিভিটি একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার কি বলে টিবেট এনভায়রনমেন্ট অর টিবেট সেক্টর। টিবেট সেক্টরে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে, যেটা আমরা অনেকেই হয়তো বা মিস করে ফেলছি। ঠিক আছে, আমরা ক্লাস না করার কারণে এটা মিস করে ফেলছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তো যাই হোক, একটু মাঝে মাঝে সাড়া দিবেন, কারণ আমি তো আসলে ওই যে বললাম না যে নেটওয়ার্ক এত মানে বাজে অবস্থা যে মানে মাঝে মাঝে বোঝাই যাচ্ছে না যে আসলে আমি আছি কি নেই। হ্যাঁ, তো যাই হোক, তো এই কারণে আসলে আমাদের এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল, বাট আমরা অনেকেই এই ক্লাসে অ্যাটেন্ড না করার কারণে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে গেছি। তো এই জন্য আমি আপনাদের সিবিএলএমটা দিয়ে দিছি, প্লাস আমার প্রেজেন্টেশনটা দিয়ে দিছি। আপনারা একটু প্রেজেন্টেশনটা পড়বেন, প্লাস প্রেজেন্টেশনের সাথে মিলায়ে সিবিএলএমটা একটু পড়বেন, কারণ শুধু প্রেজেন্টেশন পড়লে হবে না, পাশাপাশি সিবিএলএমও পড়া লাগবে। ঠিক আছে, আমি এটা বারবার করে প্রতিদিন কিন্তু এই কথাটা বলতেছি যে শুধু প্রেজেন্টেশন একটা গাইডলাইন, প্রেজেন্টেশনে জাস্ট একটা গাইড দেওয়া হয়েছে যে আপনি কিভাবে পড়বেন, বাট মূল পড়াটা হচ্ছে আপনার সিবিএলএম। সো সিবিএলএম এর মানে বিকল্প নাই। ঠিক আছে, সিবিএলএম এর বিকল্প নাই, এই কারণে আপনারা বেশি বেশি করে সিবিএলএমটা পড়বেন। ওকে, আচ্ছা, আমি কি ইনক্লুসিভিটি নিয়ে কি দুটো একটা কোয়েশ্চেন করব, নাকি নতুন শুরু করে দিব? হ্যাঁ, ইনক্লুসিভিটি নিয়ে পড়তে পারছি না। করতে পারেন নাই? না, রেগুলার পড়তে পারি না এই কথা বললে কিন্তু হবে না, বুঝছেন? পড়তে পারতে হবে। জি স্যার, পড়তে হবে, না পড়তে পারলে হবে না। ঠিক আছে, আচ্ছা দেখেন এখন ইয়ে দেখা যায় কিনা। দেখা যায়, দেখা যাচ্ছে। ওকে, আজকে আমরা দেখেন প্রথম দিন করছিলাম 1 নম্বর সিবিএলএম। নাম কি মনে আছে? 1 নম্বরের নাম কি বলেন দ্রুত, এত সময় নিলে হবে না। ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন টিবেট সেক্টর। 2 নম্বর কি করছিলাম দ্রুত বলেন? স্যার অস স্যার অ্যাপ্লাই অকুপেশনাল সেফটি এন্ড হেলথ অ্যাপ্লাই ইন টিবেট এনভায়রনমেন্ট। ভেরি গুড। 3 নম্বর কি ছিল যেটা আমরা পড়ি নাই? স্যার এটা অ্যাপ্লাই আইসিটি টু ফ্যাসিলিটিস ট্রেনিং। অ্যাপ্লাই আইসিটি, ভেরি গুড। 4 নম্বরটা কি ছিল? ইনক্লুসিভিটি, তাই না? জি স্যার, ইনক্লুসিভিটি, ইনক্লুসিভিটি, প্র্যাকটিস ইনক্লুসিভিটি। আমি কিন্তু এই কথাটা আপনারা বলছি হুবহু মুখস্থ না থাকলেও মানে মূল টপিক কি নিয়ে আলোচনা হয়েছে এটা কিন্তু মনে রাখতে হবে। ওইটা যদি মনে রাখতে না পারেন তাহলে কিন্তু আপনি পারবেন না, বুঝতে পারবেন না যে কোথা থেকে কোশ্চেন আসছে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে প্র্যাকটিস ইনক্লুসিভিটি এটা ছিল 4 নম্বর। আজকে আমরা যে এটা করব, ইউনিট অফ কম্পিটেন্সি করব, সেটা হচ্ছে মেইনটেইন ট্রেনিং ইকুইপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটি। এইটার জন্য আমরা কোনো প্রেজেন্টেশন ইউজ করবো না, সরাসরি আমাদের যে সিবিএলএম আছে ওই সিবিএলএম এ চলে যাব। শুধু একটা মাত্র সিবিএলএম আছে যে সিবিএলএম এ কোনো প্রেজেন্টেশন নাই, কারণ এটা খুবই ছোট একটা সিবিএলএম, এখান থেকে খুব একটা কোয়েশ্চেন আসে না। এইখানে যে আলোচনাগুলো আমরা করব বা এখানে যে বিষয়গুলো আলোচনা আছে পরবর্তীতে আমাদের 6, 7, 8, 9, 10, 11 এই সিবিএলএম গুলোর মধ্যে এইগুলো দেখবেন যে রিপিটেশন আছে অনেক কিছু। ঠিক আছে, তো প্লাস এইখানে আসলে মানে থিওরিক্যাল তেমন কিছু নাই, এখানে প্র্যাকটিক্যাল জিনিসটাই বেশি আছে। আপনারা বুঝতেই পারছেন যে মেইনটেইন ট্রেনিং ইকুইপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটি, ট্রেনিং ইকুইপমেন্ট গুলো কিভাবে মেইনটেইন করব। আলটিমেটলি আমরা ট্রেনিং ইকুইপমেন্ট বলতে কি বুঝি? ট্রেনিং ইকুইপমেন্ট বলতে বুঝি হচ্ছিল আমরা একটা ট্রেনিং পরিচালনার জন্য যে
ম্যাটেরিয়ালস বা টুলস ইউজ করে থাকি সেইগুলো, এবং কি কি ধরনের ফ্যাসিলিটিস আমরা ব্যবহার করে থাকি। তার মধ্যে ধরেন ওই যে আইসিটি, অ্যাপ্লাই আইসিটির মধ্যে কিছু চলে আসতেছে যে আইসিটির ব্যবহার আমরা করতেছি, এইটাও একটা অংশ। তারপরে হচ্ছে আপনার আমরা যে প্রেজেন্টেশন করতেছি বা ট্রেনিং অন হ্যান্ড ট্রেনিং যখন করাচ্ছি তখন যে টুলস ইকুইপমেন্ট ব্যবহার করতেছি এইগুলোর ব্যবহার, প্লাস আমরা এই যে সিএস সিবিএলএম, তারপরে হচ্ছে আমাদের আপনার এই যে সেশন প্ল্যান, লেসন প্ল্যান, এই জিনিসগুলো সবই কিন্তু ট্রেনিং ইকুইপমেন্ট। ঠিক আছে, তো এইগুলো কিভাবে মেইনটেইন করব, জাস্ট এইটাই শুধু আমাদের এই সিবিএলএমটাই আছে। এবং আপনারা সিবিএলএম এর পেজ নম্বর দেখেও বুঝতে পারতেছেন যে আদার্স যে সিবিএলএম গুলো ছিল ওই সিবিএলএম এর চেয়ে এই সিবিএলএম এর পেজও খুব কম, মাত্র 81 পেজ। তো 81 পেজ হইলেও পড়ার মতন কিন্তু 81 পেজ না, আরো কম। তো এই কারণে আমরা এখানে খুবই অল্প আলোচনা করব, তেমন আলোচনা নেই আমাদের, খুব অল্প সময়ের মধ্যে এই সিবিএলএমটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এটা প্রেজেন্টেশন করি নাই আমি আলাদাভাবে, এটা একেবারে সরাসরি বই থেকে আমরা আলোচনা করব। ঠিক আছে, অন্যান্য গুলো তো প্রেজেন্টেশন থেকে করছি। তো আমরা একটু আলোচনায় চলে যাই, আমরা দেখি কি কি বিষয় আছে এই সিবিএলএম এর ভিতরে। আছে হচ্ছে পারফর্ম হাউসকিপিং অ্যাক্টিভিটিস, হাউসকিপিং অ্যাক্টিভিটি আছে। 2 নম্বর আছে মেইনটেইন ট্রেনিং ইকুইপমেন্ট এন্ড টুলস ফলোইং দা ম্যানুফ্যাকচারার্স ম্যানুয়াল এন্ড অর্গানাইজেশন পলিসিস। তারপরে আছে কি ডকুমেন্ট এন্ড রিপোর্ট মেইনটেনেন্স অ্যাক্টিভিটিস অ্যাকর্ডিং টু অর্গানাইজেশনাল পলিসিস এন্ড প্রসিডিউরস। এই হচ্ছিল মূলত এই সিবিএলএম এর বা এই ইউনিট অফ কম্পিটেন্সির আলোচ্য বিষয়। তাহলে আমাদের এই ইউনিট অফ কম্পিটেন্সির নাম কি একটু বলেন? এটা হচ্ছে মেইনটেইন এন্ড প্রফেশনাল ট্রেনিং কম্পিটেন্সি মেবি স্যার। মেইনটেইন ট্রেনিং ইকুইপমেন্ট এন্ড ফ্যাসিলিটিস। ঠিক আছে, আচ্ছা তাইলে আমরা যদি প্রথমটায় চলে যাই, 5.1 দেখেন লার্নিং, সরি লার্নিং ইনফরমেশন, এক্সপেরিয়েন্স না লার্নিং ইনফরমেশন। এই যে 5.1 পারফর্ম প্রপার হাউসকিপিং। আচ্ছা, হাউসকিপিং বলতে কি বোঝায় আগে তাই বলেন, হাউসকিপিং বলতে কি বোঝায়? কেউ যদি একটু বলতেন হাউসকিপিং, হোয়াট ডু ইউ মিন বাই হাউসকিপিং, হাউসকিপিং বলতে কি বোঝায়? আর কাজের শেষে যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি সেটাই তো নাকি? আচ্ছা, অন্য কেউ? স্যার আমরা কাজের শেষে যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করি এটাই তো হাউসকিপিং। তো একজন তো বললেনই, অন্য কেউ কিছু বলবেন? অন্য কেউ কিছু জানেন হাউসকিপিং জিনিসটা কি? এই জায়গায় ইয়ে আছেন না, কেয়ার গিভিং এর লোকজন বেশি, তাহলে এই কেয়ার গিভিং এর লোকজনের তো হাউসকিপিংটা তো পারার কথা, কারণ কেয়ার গিভিং, বিউটিফিকেশন আলটিমেটলি সবারই করা লাগে, কিন্তু প্রপারলি এই যে বিউটিফিকেশন তারপরে কেয়ার গিভিং এরা হাউসকিপিংটা প্রপারলি মানে। কেউ বলতে পারবেন না? দুইজন তো বললেন, অন্য কেউ অন্য কিছু? স্যার হাউসকিপিং হচ্ছে ঘরবাড়ি পরিষ্কার ও সাজিয়ে রাখা, যাতে আরেকজন সবকিছু কি জানো, পরিষ্কার এবং ব্যবহারের জন্য রেজন প্রস্তুত ভাই কি থাকে। জানো বলতেছিলেন, রেজন ভাই কি জানো স্যার বলতেছিলেন? বাসাবাড়ি বা কাজের স্থান স্যার সুসজ্জিত, পরিষ্কার, সুশৃঙ্খল রাখা স্যার, এটাই স্যার মূলত হাউসকিপিং। শেষে যে দুইজন যেটা বললেন এইটাই হচ্ছে হাউসকিপিং। ভাই কাজের শেষে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা আসতেছে কেন? এটা কাজের শেষে আর শুরুতে বলে কোনো কথা নেই, কথা হচ্ছিল প্রতিনিয়ত বা লং টার্মের জন্য আমাদের এই যে ঘর বাড়ি, কাজের স্থান, আমাদের বেড, আমাদের টেবিল, প্রত্যেকটা মানে আমাদের যে স্থানে আমরা বসবাস করি বা যে স্থানে আমরা চলাফেরা করি
ওই স্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই হচ্ছে হাউসকিপিং। সেটাই বলা হচ্ছে, দেখেন ইন্ট্রোডাকশন, হাউসকিপিং ইজ সিম্পল ওয়ার্ড মিনস মেইনটেইনিং এ হাউস অন এ ডেইলি অর লং টার্ম বেসিস, লুকিং আফটার দ্য ক্লিনিংনেস, টাইডিনেস, আপকিপ এন্ড স্মুথ রানিং। ব্যাপারটা বুঝছেন? এটা হচ্ছিল হাউসকিপিং। তার মানে হাউসকিপিং এক কথা হচ্ছিল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তাই না? এটা হচ্ছিল হাউসকিপিং। এখন হাউসকিপিং আমি কখন আমার একটা ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়েল অর্গানাইজড ওয়ার্কশপ, কখন আমি আমার ওয়ার্কশপটাকে ওয়েল অর্গানাইজড বলতেছি, এর বৈশিষ্ট্যটা কি? এর কয়েকটা বৈশিষ্ট্য আছে, দেখেন সে বৈশিষ্ট্যগুলো কি? The workshop must be safe to work in, and in the event of an accident there must be clean emergency procedures. তার মানে কি? সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাই না? রাখে যে ওয়ার্কশপ, সেটাই হচ্ছিল, অর্থাৎ কোন রকম অ্যাক্সিডেন্ট যাতে না ঘটতে পারে এর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা হচ্ছিল একটা ক্যারেক্টারিস্টিক। In the case of injury or illness, people should know the procedures for the treatment of first aid, তাই না? তার মানে কি, যদি কোনো ঘটনা অ্যাক্সিডেন্ট বা ইনজুরির কোনো ঘটনা ঘটে থাকে, অনেক সময় ঘটে যায় না, তার জন্য যে ফার্স্ট এইড বা ফার্স্ট এইড দেওয়ার যে সিস্টেমটা, আমরা যখন অস নিয়ে কথা বলছিলাম তখন কিন্তু এই ফার্স্ট এইড এর বিষয়টা অনেক আলোচনায় চলে আসছিল, তাই না? তো যখন এই ফার্স্ট এইডটা দিব, ফার্স্ট এইড দেওয়ার মতন অবস্থা, প্রসিডিউর যেন জানতে পারে, যদি ঘটে যায় ধরনের কোনো ঘটনা করতে পারে যে কেউ, এইটা যদি মেনটেন হয় তাহলে আমরা বলতে পারি এটা একটা ওয়েল অর্গানাইজড ওয়ার্কশপ। তারপরে কি বলতেছে? এজলেস অফ ট্রাভেল এন্ড সেফটি জোনস ডিজাইনড বাই পেইন্টেড লাইনস। মানে বুঝতে পারছেন? তার মানে যে কাজ করা না, শুধু কাজ করার মধ্যেও যে নির্বিঘ্নে হাঁটাচলা করতে পারে এরকম যদি লাইন বা সেফটি জোন থেকে থাকে, ডিজাইন করা থাকে, অথবা পেইন্ট করাও থাকতে পারে, সেটা যে অনেক সময় যে আইস মার্কস বলি না আমরা, ওই আইস মার্কস থাকে যদি, ঠিক আছে, আইস মার্কস না থাকলেও সমস্যা নাই, যদি ওইরকম লেন করা থাকে যে এইটা হচ্ছিল ট্রাভেল বা মুভমেন্ট করার জন্য, সেটাকে বলা হচ্ছে একটা প্রপার অর্গানাইজড ওয়ার্কশপ। এরপরে কি আছে দেখেন, দেয়ার শুড বি সাফিসিয়েন্ট স্পেস ফর ইচ পারসন টু পারফর্ম দ্য টাস্ক রিকোয়ার্ড উইদাউট রেস্ট্রিক্টিং হিম অর হারসেলফ অর আদার্স। অর্থাৎ এমন স্পেস যে, মনে করেন যে আমার ক্লাসরুমে আছে হচ্ছিল 20 জন লার্নার, তো 20 জনই যেন একেবারে সুন্দরভাবে ওইখানে কাজ করতে পারে, এই ধরনের যদি স্পেস থেকে থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি ওয়েল অর্গানাইজড ওয়ার্কশপ। ঠিক আছে, কাজ করার মতন স্পেস থাকতে হবে। The working area must be clean and maintained to ensure easy of access and clean output. কেউ কোনো কথা বলতেছেন? কেউ কিছু বলতেছেন? না স্যার। ওকে, সেটাও তো বলতে হবে যে না। আচ্ছা, তাহলে কি করতে হবে? অবশ্যই যেই ওয়ার্কিং এরিয়াতে যেখানে আমরা কাজ করব সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং দেখেন অবশ্যই এমন অ্যাক্সেস থাকতে হবে যে কাজ করার সাথে সাথে ওই জায়গাটা পরিষ্কারও করে ফেলতে হবে। আমি কাজ করলাম, কাজ করলে তো নোংরা হবেই, ময়লা হবেই, তো ওই জায়গাটা সাথে সাথে পরিষ্কার করে ফেলতে হবে। নেক্সট কি আছে দেখেন, পয়জনাস অ্যান্ড ফ্লেমেবল সাবস্টেন্সেস আর লেবেলড অ্যান্ড স্টোরড কারেক্টলি। অর্থাৎ পয়জন বা ফ্লেমেবল যেসব সাবস্টেন্স বা যে ইকুইপমেন্ট বলেন বা যে কি বলে ম্যাটেরিয়ালস বলেন, যাই কিছু আছে সেইগুলোর জন্য লেবেল দেওয়া থাকে। ওই যে লেবেল দেওয়া আমরা পড়ছিলাম, মনে আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, দেখেন একটার সাথে আর একটা কিন্তু অ্যালাইন করতে হবে এরকম,
অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল যেটা, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল যদি করা থাকে তাহলে এটাকে আমরা অর্গানাইজড ওয়ার্কশপ বলতেছি। ঠিক আছে, লেবেল করা আছে যে এইটা 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 কেরোসিন তো লেখা আছে কেরোসিন, এটা পেট্রোল গায়ে লেখা আছে পেট্রোল, এটা গ্যাস এটার গায়ে লেখা আছে অমক গ্যাস। ঠিক আছে, টুলস এন্ড আদার স্মল ইকুইপমেন্ট আর স্টোরড কারেক্টলি। আমরা যেসব টুলস এবং ইকুইপমেন্ট গুলো আছে এটা সঠিকভাবে মানে স্টোর করে রাখা, অবশ্যই লেভেলিং করে স্টোর করে রাখা। মন চাইলো যে এই জায়গায় রেখে দিলাম একসাথে 3, 4, 5টা 6টা 7টা রেখে দিলাম। ওই যে 3S টাকেই আপনাদেরকে পড়াইছি, 5S পড়াইছি আপনাদেরকে, 5S পড়াইছি, 3S বা 5S কেউ কথা বলে না, না মনে হয় না। আচ্ছা ওকে, 4M পড়াইছেন 5S পড়ান নাই। হ্যাঁ হ্যাঁ স্যার 4M পড়া হয়েছে 5S পড়া হয় নাই। আচ্ছা 5S পড়াইনি তাই না। আচ্ছা আজকে আমরা 5S টা পড়বো। হ্যাঁ আজকে আমরা 5S টা পড়বো। সম্ভবত এখানে আছে কোন একটা এই সিপিএলএম এ থাকার কথা আর কি। ঠিক আছে, তো 5S মেইনটেইন করা, এক কথা হচ্ছে 5S মেইনটেইন করে এই যে টুলস এন্ড আদার স্মল ইকুইপমেন্ট স্টোরড কারেক্টলি বলছে না, এখানে মানে এক কথা হচ্ছে 5S মেইনটেইন করা। 5S জিনিসটা কি এটা আমরা একটু পরে আপনাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলতেছে, ক্লিয়ার ইনফরমেশন ইজ অ্যাভেলেবল রিগার্ডিং প্রসিডিউরস কভারিং access to the workshop and the security of equipment, materials and personal belongings। অর্থাৎ আমাদের যেসব ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালস বা আদার্স যে টুলস গুলো আমরা ব্যবহার করব এইগুলো যেন ক্লিয়ার ইনফরমেশন থাকে, এগুলো ব্যবহারের যে প্রসিডিউর আছে এবং সঠিকভাবে কাভারিং করা থাকে। ঠিক আছে, আমরা কিভাবে ব্যবহার করব সেই প্রসিডিউরটা থাকে। ইনফ্যাক্ট আপনারা দেখবেন যে আমাদের অনেক ম্যাটেরিয়ালস বলেন বা মেশিনারিজ বলেন, এর সঙ্গে কিন্তু একটা প্রসিডিউর গাইড দিয়ে দেয় না। এই প্রসিডিউর গাইডটা আমি 100% হলফ করে বলতে পারি ম্যাক্সিমামের কাছেই এই প্রসিডিউর গাইডটা খুঁজে পাবেন না। আর তার চেয়ে মজার ব্যাপার হচ্ছিল জীবনে কেউ এই প্রসিডিউর গাইডটা পড়ে দেখেন, আর পড়ে না দেখার কারণে কি করে, নিজের ইচ্ছা মতো কাজ করে। প্রসিডিউর গাইডে কিন্তু সুন্দর করে বলে দেয় যে এই ইকুইপমেন্টটা বা এই মেশিনটা আপনি কিভাবে ব্যবহার করবেন, কোন প্রসেসে ব্যবহার করবেন, এটা উল্লেখ করে দেয়। বাট আমরা সেটা মানে নিজেরাও পড়ে দেখি না, প্লাস অন্য একজন যে একেবারে নতুন লার্নার আমাদের, আমি কিন্তু ট্রেনারদের উদ্দেশ্যে বলতেছি, যে মনে করেন আমার একজন লার্নার ব্যবহার করবে, ব্যবহার করার জন্য যে তার আসলে ওই ইকুইপমেন্টটা বা ওই মেশিনটা ব্যবহার করবে, ব্যবহার করার জন্য যে তার যে প্রসিডিউর জানতে হবে ওইটা জানারও কোনো সুযোগ নাই, কারণ ওই বইটাই তো আমরা হারাই ফেলছি। ঠিক আছে, তো এইটা করা যাবে না, ওইটা অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে। তারপর কি বলছে, অ্যাপ্রোপ্রিয়েট ফায়ার এক্সটিংগুইশার এন্ড হোজেস আর এভিডেন্ট আর রেগুলারলি চেকড এন্ড পজিশনড টু ইনেবল এফিসিয়েন্ট অ্যাক্সেস। কি বলতেছে, আমাদের ফায়ার এক্সটিংগুইশার, যেসব আমরা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে থাকি, এই ফায়ার এক্সটিংগুইশার গুলো কি থাকতে হবে, একেবারে ঠিকঠাক মতো থাকতে হবে। এগুলো নিয়মিত চেক করতে হবে যে এক্সপায়ার ডেট আছে কিনা, এটা সঠিকভাবে কাজ করতেছে কিনা, এর হোস গুলো ঠিক আছে কিনা, এটা প্রপার পজিশন মতো আছে কিনা, এইটা আসলে যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে কিনা, এই জিনিসগুলো একেবারে মানে নিয়মিত অবজার্ভ করতে হবে। ঠিক আছে, আমরা মানে অলরেডি আমি মনে হয় অশ নিয়ে আলোচনা করার সময় ফায়ার এক্সটিংগুইশারের ব্যবহার মনে আছে, কি বলেন তো একটা 5। ভেরি গুড, কে বললেন, থ্যাংক ইউ তাকে, PASS তাই না? 5-এর পূর্ণ রূপ না দেখে কে বলতে পারবেন 10 সেকেন্ডে? ওকে বলেন, হ্যাঁ সোমায়া বলেন। না না হয়তো এই তো 10 সেকেন্ডের মধ্যে মানে সাড়া দিতে বলছি আর কি। ঠিক আছে বলেন সোমায়া। PASS PDS হলো পুল ইন দা পিন। হ্যাঁ পুল দা পিন, ওকে।
স্যার স্যার এম দ্য বেস অফ ইয়া যেন কি যেন একটা ছিল, ইয়া এম দ্য বেস অফ ফায়ার মনে হয়। ওকে, তারপর হচ্ছে স্যার যে স্কুইজি, সাইড টু সাইড। স্যার স্কুইজি কি যেন একটা ওটা ছিল, সাইড টু সাইড, সাইড টু সাইড। আচ্ছা, আর এটা ছিল স্যার যে লাস্টটা ছিল সুইপ সাইড টু সাইড। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন? এরপরে কি বলছে যে ইলেকট্রিক্যাল লিডস এন্ড কানেকশনস আর লেভেলড ইন গুড কন্ডিশন এন্ড রেগুলারলি চেক ফর সেফ ইউজ। আমরা যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট গুলো ব্যবহার করি এইগুলো লেভেলিং করা থাকতে হবে, যে এটাই মানে ওই যে অনেক সময় আমরা মানে লিখে দিতে পারি যে এটা হচ্ছে এত ভোল্টের, বা এটা হচ্ছে এই প্রবলেম আছে, বা এটা হচ্ছে ডেঞ্জার, এই ধরনের লিখে দিব অবশ্যই। সুইচ মানে এই যে ব্যবহারের পর সুইচ বন্ধ রাখুন, এই ধরনের যে বিষয়গুলো আছে এগুলো আমরা লেভেলিং করে দিব, ঠিক আছে? এবং কানেকশন গুলো নিয়মিত চেক করব। এখন বলেন কানেকশন গুলো নিয়মিত কি আমি চেক করব, নাকি আপনি ট্রেনার আপনি চেক করবেন? বলেন কে চেক করবে এটা? কথা বলে না, কে চেক করবে বলেন তো? স্যার যে ট্রেনার সেই তো চেক করবে আগে। আপনি ইলেকট্রিক্যালের কাজ জানেন, আপনি চেক করবেন। আপনি হচ্ছে টেইলারিং এর ইনস্ট্রাক্টর, আপনি ইলেকট্রিক্যাল সম্বন্ধে কি জানেন? চেক করতেছে, এবারে চেক করতেছে বিদ্যুতের শক লেগে আপনি একেবারে মানে ওই জায়গায়। স্যার আমি বলতেছি স্যার, আমি বলতে আমি যদি ট্রেনার হই তাহলে তো স্যার আমি আগে চেক করাই নিব যে পারে তাকে দিয়া। এইটাই আমি বলতেছি, আপনি চেক করবেন না, আপনার প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল দায়িত্বে যে আছে তাকে দিয়ে চেক করাইতে হবে নিয়মিত, কিন্তু ওই রেসপন্সিবিলিটি আপনার, আপনাকে অবশ্যই কনফার্ম হতে হবে যে হ্যাঁ এটা চেক করছে। মূল দায়িত্ব কিন্তু তার, মূল রেসপন্সিবিলিটি তার, কিন্তু আপনাকেও এটা কনফার্ম, ওর উপরে উঠে না বাবা, আপনাকেও কনফার্ম করতে হবে যে হ্যাঁ এটা সে কমপ্লিট করছে। তারপরে কি বলেছে ইলেকট্রিক্যাল লিডস এন্ড কানেকশন, সরি এটা তো বললামই, রুলস এন্ড নোটিসেস রিগার্ডিং স্মোকিং ইন দ্য ওয়ার্কশপ ভিসিনিটি আর ক্লিন এন্ড ডিসাইড, এইটা বলবো না, এটি কোনো জায়গায় এই ধরনের ইয়ে থাকে না, সো এটা নিয়ে কথা বলার দরকার নেই, আর থাকলেও আপনারা বুঝতে পারছেন, এটা আমি নো কমেন্ট। আচ্ছা, allegate natural or electric lighting and ventilation available to ensure that the working environment is appropriate. এই দায়িত্বটা হচ্ছিল আমাদের রানা ভাইদের মতন মানুষগুলোর জন্য, এইটা যে এইটা কনফার্ম করতে হবে যে আমাদের লাইটিংটা এবং ভেন্টিলেশন সিস্টেমটা অ্যাভেলেবল আছে, যেন এমন না হয় যে 24 ঘন্টা লাইট জ্বালায় রাখতে হচ্ছে, রুমের ভিতরে মানে মোটামুটি সাফোকেশন এমন ভাবে হচ্ছে যে মোটামুটি কথা ওই খানিক পর পর বাইরে দৌড়াইতে হচ্ছে, এই জিনিসটা হইলে হবে না। অবশ্যই ভেন্টিলেশন সিস্টেমটা প্রপার থাকতে হবে এবং চেষ্টা করতে হবে ইলেকট্রিক লাইটিং এর চেয়ে ন্যাচারাল লাইটিংটা যেন আসে সেরকম একটা ব্যবস্থা করতে, ঠিক আছে? যদি এটা থাকে সে তখনই আমরা বলতে পারি যে এটা ওয়েল অর্গানাইজড একটা ওয়ার্কশপ। এগুলো কিন্তু সব ক্যারেক্টারিস্টিক বলতেছি, একটা ওয়েল অর্গানাইজড ওয়ার্কশপের ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য। এরপরে কি বলতেছে receptacles for waste and recycle strategically positioned. অলরেডি ওয়েস্ট ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করছি, মনে আছে কারোর? ওয়েস্ট ম্যানেজমেন্টের আরেকজন বলেন, সুমাইয়াবাদে ওয়েস্ট ম্যানেজমেন্ট করার জন্য আমরা কি করছিলাম? সুমাইয়াবাদে কেউ বলতে পারবেন ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য আমরা কি ইয়ে করছিলাম, কি আলোচনা করেছেন? আনিফা? স্যার 3R স্যার ওটা ইয়ে করছিলাম। 3R, ভেরি গুড। কি কি বলেন তো, সেই 3R কি কি বলেন তো?
স্যার একটা হচ্ছে রুশ আর রিডিউস আর আহ, একটা জানি কি ছিল স্যার? না, রিউজ রিডিউস, রিউজ রিউজ আর রিডিউস। আরেকটা রিউজ, মেবি স্যার রিডিউস আর রিসাইকেল একটা ছিল। রিসাইকেল। থ্যাংক ইউ। জি, রিসাইকেল। থ্যাংক ইউ। এই তো এইগুলো দেখছেন, ক্লাস দেখছেন একটার সাথে আরেকটা কিন্তু কিভাবে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে আমাদের মূলত এখানে সেটাই বলা আছে, ওয়েস্ট ম্যানেজমেন্ট যদি প্রপারলি ওয়েস্ট ম্যানেজমেন্ট থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি ওয়েল অর্গানাইজড ওয়ার্কশপ। তারপরে সেফটি রুলস এন্ড সাইন পোস্টেড ইন হ্যাজার্ডাস এরিয়া। এটা কি বলেন তো, এটা দ্বারা কোন কি বোঝাচ্ছে? সেফটি রুলস এন্ড সাইন পোস্টেড ইন হ্যাজার্ডাস এরিয়া, যে হ্যাজার্ডাস এরিয়া আছে সেইখানে যেন অবশ্যই সেফটি রুলস মানে মেনটেন করা হয় এবং যেন সাইন দেওয়া থাকে। হ্যাঁ বলেন বলেন, সাব্বির মনে হয় না তো করছেন। বলেন সাব্বির। স্যার আমার টিপ করে চলে আসছে আর কি। হ্যাঁ বুঝি নাই। টিপ করে স্যার মিউট অন হয়ে গেছে। ওকে ওকে, আচ্ছা এটা বলতে পারবেন এটা দ্বারা কি বুঝাইছে? আমরা মনে আছে একটা যখন আমরা রিস্ক কন্ট্রোল নিয়ে কথা বলছিলাম সেই সময় একটা জিনিস ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, মনে আছে? জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু সে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। সেফটি রুলস এন্ড সাইন পোস্টেড ইন হ্যাজার্ডাস এরিয়া। হ্যাজার্ডাস এরিয়াতে অবশ্যই কি থাকতে হবে? সেফটি রুলস থাকতে হবে এবং সেখানে বিভিন্ন ধরনের সাইন দেওয়া থাকতে হবে। এটা হচ্ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। তাহলে একটা জিনিস বুঝতে পারছেন তো, একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে কিভাবে জড়িত? জি স্যার। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো অবশ্যই থাকতে হবে। এখন আমরা এই যে একটু আগে বলতেছিলাম না একটা যে 5S নিয়ে আলোচনা করছিলাম, এখন এই দেখেন আমাদের সেই 5Sটা চলে আসতেছে। এই যে 5S, এই 5S কেউ কি এর আগে কখনো শুনছেন 5S জিনিসটা কি? সুমাইয়া বলেন। স্যার আমি প্রথম দিকের ক্লাসে একবার বলছিলেন আপনি। হ্যাঁ, সেটাই বলেন তো কি বলছিলাম। স্যার স্যার পুরোটা তো মনে নাই। আচ্ছা, পুরোটা মনে নাই তাই না? ইতিহাস কেউ বলতে পারবেন 5S এর ইতিহাস? ফাইভএসের একটা বিশাল ইতিহাস আছে বুঝছেন। একটু ইতিহাসটা আপনাদেরকে বলি, এখানে খুব শর্ট করে বলা আছে। দেখেন এখানে একটা জিনিস পড়েন, 5S এর এটা পড়েন যে 5S is refers to a list of 5 Japanese words translated into English. This is an approach of organizing and managing the workplace and workflow with the intent to improve efficiency by eliminating waste, improving flow of production, reducing process delays. দেখছেন ব্যাপারটা কি জানেন? এইটা আসলে অ্যাপ্রোচ বলতেছে তাই না, যে কোন একটা প্রতিষ্ঠানের বা ওয়ার্ক প্লেসের কাজটা যেন দ্রুত হয়ে যায়, এর যেন এফিসিয়েন্সি ইমপ্রুভ হয়, মানে সময় অপচয় কম হয়, ঠিক আছে। তারপরে হচ্ছিল যে প্রোডাকশনটা যেন আরো, প্রোডাকশনের যে ফ্লোটা এটা বৃদ্ধি পায়, আমাদের রিডিউসিং যে প্রসেসটা আছে এটা যেন মানে ডিলে হয়, তাই না? এইটাই হচ্ছিল মূলত এই 5S মেনটেনের মূল কারণ। এখন এই 5Sটা কিভাবে আসলে, এটা একটা মজার ইতিহাস আছে বুঝছেন। ইতিহাসটা যদিও বা এখানে বলা নেই, তারপরে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে জাপানিরা তো খুব কর্মমুখর, আপনারা এটা তো জানেন তাই না। আজকে জাপানিরা কোথায় উঠে গেছে, এবং জাপানিরা যে খুব কাজ প্রিয় এটা তো আমরা জানি তাই না, জানি কিনা? জি স্যার। জাপানিরা কিন্তু খুব কাজ প্রিয়। তো ওরা তো কাজ করে, মানে চিন্তা করেন অবস্থা। মাঝখানে একটা সম্ভবত রিপোর্ট দেখছিলাম, যেরকম জাপানে বছরে গড়ে কাজের কারণে, প্রেসারের কারণে বছরে আর কি গড়ে সম্ভবত 28 জন মারা যায়, ঠিক আছে। এই নিয়ে ওরা একটা মহা দুশ্চিন্তায় পড়ে গেছে, ওরে বাবা বছরে 28 জন মারা যায়, এটা কোনো কথা হইলো? তাহলে আমাদের কাজের লোড কমাইতে হবে, ঠিক আছে। আমাদের বাংলাদেশে চিন্তা করেন যে
হাজার হাজার কোটি কোটি মারা গেলেও এইটা নিয়ে কি মাথা ব্যথা আছে ওদের? 28 জন মাত্র মারা গেছে কাজের লোডের কারণে, এই জন্য তাদের মাথায় দুশ্চিন্তা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম একটা ব্যাপার যে ওরা যখন কাজ করতে যায়, ওরা তো কাজ ছাড়া কিছু বোঝে না, তো ওদের মাথায় চিন্তা হলো যে একটা মানুষ বাঁচে, যে এক্সাম্পল আমি আপনাদেরকে বলি যে একটা মানুষ বাঁচে 70 বছর, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন মানে 78 বা 79 এরকম, তাই না গড়ায়ু? তা ধরে নিলাম 80 বছর। এখন এই 80 বছরের ভিতরে 15 বছর বয়স পর্যন্ত তো আসলে কোনো কাজ অ্যাক্টিভিটি বা এরকম কোনো কিছু থাকে না, তাই না? কারণ ছোটবেলার 15 বছর তো আসলে আমাদের একটু বেড়ে উঠতে সময় লেগে যাচ্ছে, তো ওই সময়টা আসলে আমরা কাজ করতেছি না। আবারও বৃদ্ধ বয়সে অর্থাৎ 70 পর থেকে 80 পর্যন্ত আরো 10 বছর ওই জায়গায় আমরা আসলে কাজ করতে পারতেছি না। তাহলে এ পাশে গেল 15 বছর, ও পাশে গেল 10 বছর, গেল কত? 25 বছর। এরপরে আমাদের আনুষঙ্গিক আরো কিছু বিষয় আছে, যেমন খাওয়া, ঘুম, তারপরে হচ্ছে যাতায়াত, ব্যক্তিগত কিছু কাজ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইসবে আরো ক্যালকুলেশন করে দেখলো যে আরো অন্তত 20 বছর কাজ করতে পারতেছে না। তাই নাকি 25 আর 20 45 বছর কাজ করতে পারতেছে না। এভারেজে মোটামুটি 50 বছর ওরা একটা হিসেব করছে যে 80 বছর যদি একটা মানুষ বাঁচে, তা সে প্রপারলি কাজ করতে পারে মাত্র 30 বছর। এখন এইটা নিয়ে ওদের মাথায় কিন্তু হাত, ও মাই গড, 80 বছরের জীবনে মাত্র 30 বছর আমি কাজের পিছনে ব্যয় করতেছি, আর বাদ বাকি জীবনটাই আমার মানে খাওয়া কাজে ব্যয় করতেছি। এখন তাহলে কি করতে হবে যে এই যে 30 বছর, এই 30 বছরকে আমার কোনো কারণেই নষ্ট করা যাবে না। এই 30 বছরকে 100-এ 100 ব্যবহার করতে হবে, এটা তাদের মাথায় আসলো। তাহলে এই 100-এ 100 ব্যবহার করতে হলে আমাদের কি করতে হবে, যে আমরা কাজ করার সময় এমন কিছু কৌশল অ্যাপ্লাই করব, যে কৌশল অ্যাপ্লাই করলে আমাদের কাজে কোনো ব্যাঘাত ঘটবে না, দ্রুত এই যে কথাগুলো একটু বললাম, যে আমাদের কাজের ফ্লো বাড়বে, আমাদের কোনো রকম ওয়েস্ট হবে না, ঠিক আছে, তারপরে হচ্ছিল আমাদের প্রোডাকশনের ফ্লোটাও বাড়বে, এমন কিছু করতে হবে। তাহলে তখন তারা এই 5Sটা আবিষ্কার করবে, এবং এই 5Sটা এত চমৎকার হয়েছে যে এইটা পরবর্তীতে আইএলওই বললো যে না, ইটস দা মানে কি বলবো, এটা একটা এমন একটা অ্যাক্টিভিটি বা এমন একটা প্রসেস যেটা হাউসকিপিং এর জন্য নাম্বার 1। এটা আইএলও ঘোষণা করলো বা বললো। ওই তারপর থেকে মূলত এই 5Sটা সারা পৃথিবীব্যাপী চর্চা করা হয়। এই একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছিল ওই যে সিবিটি এর, আমরা আগেই পড়ছিলাম যে সিবিটি এতে একজন প্রশিক্ষক কিভাবে প্রশিক্ষণ প্রদান করবে, এটা আলোচনা করছিলাম না? করছি আমরা নাকি এখনো মনে হয় আলোচনা আসি নাই, তাই না? আচ্ছা, তো এইটা হচ্ছিল 5S। তো 5S মূলত 5টা দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা? দেখা যায়? জি স্যার। ওকে, দেখেন, সেইরি, সেইটন, সেইসো, সেইকেট, সিসুক, এই হচ্ছে 5টা জাপানিজ ওয়ার্ড। বিশাল কঠিন ব্যাপার না? আমরা জাপানিজ ওয়ার্ড মনে রাখবো না, ঠিক আছে, আমরা ইংলিশ ওয়ার্ড মনে রাখবো। সেইরি, সেইটন, ওরা তো জানেন তো যে জাপানেরা সিসু সাসু সুয়া সবকিছু সাসু সাসু করে, মানে সব স্বর ব্যবহার ওদের বেশি। ওদের নামগুলো দেখবেন সুসি, সুসা, সাসু, এই ধরনের ওদের নাম সব। তো এরকম মোটামুটি ওদের শব্দগুলো এরকমই। এই জন্য সেইরি, সেইটন, সেইসো, সেইকেট, সিটসুকে, ঠিক আছে, এইখান থেকে আসছে মানে 5টা আবার ইংরেজি শব্দ। সেটা ছিল প্রথমত ছিল শর্ট আউট, এরপরে কি বলছে সেট ইন অর্ডার বা সিস্টেমেটাইজ বলতে পারি আমরা, তারপরে সুইপ, তারপরে স্ট্যান্ডার্ডাইজ বা স্যানিটাইজও বলতে পারি আমরা, আর লাস্টে ছিল সাস্টেইন।
ঠিক আছে, এই পাঁচটা। এখন এই পাঁচটা বিস্তারিত আমি এখন আপনাদেরকে বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে মানে এই যে বিয়ে করতেছে, আমার মেয়ে পাশে এসে আবার অভিনয় করতেছে আমার স্টাইলে। আচ্ছা, প্রথম কি বলছি, শর্ট আউট বা শর্ট বলছে এখানে। ঠিক আছে, মূল শব্দটা আসলে শর্ট আউট। শর্ট আউট মানে কি বলেন তো? শর্ট আউট মানে কি? কেউ একজন কথা বলেন, শর্ট আউট মানে কি বা শর্ট মানে কি? শর্ট আউট হচ্ছিল আলাদা করে বাছাই ফেলা। করা না বা আলাদা করা। এক্স্যাক্টলি, বাছাই করা বা আলাদা করা। হ্যাঁ, বাছাই করা বা আলাদা করা, তাহলে শর্ট আউট। প্রথম কাজ হচ্ছিল আমাদের, আমরা যে ইকুইপমেন্ট বা আমরা যে টুলস ম্যাটেরিয়ালস বা যা কিছু ব্যবহার করতেছি এইগুলোকে শর্ট আউট করতে হবে, বাছাই করতে হবে। কিভাবে বাছাই করতে হবে? যে প্রয়োজনীয়, অপ্রয়োজনীয়, কম প্রয়োজনীয়, ঠিক আছে, তারপরে হচ্ছিল কোনটা মানে আমাদের জন্য বেশি উপকারী, কোনটা কম উপকারী, কোনটা আমাদের ক্ষতিকর, এইভাবে প্রত্যেকটা জিনিসই শর্ট আউট করতে হবে, আলাদা আলাদা করতে হবে। ঠিক আছে, নেক্সট কি আছে, সেট ইন অর্ডার, অর্ডার অনুযায়ী সাজানো। ঠিক আছে, অর্ডার অনুযায়ী সাজানো কেমন? মনে করেন যে এমন অনেক, সাপোজ আমি টুলস এর উদাহরণ যদি দিই, টুলস ইকুইপমেন্টের উদাহরণ যদি দিই, আমরা যখন কোনো কাজ করি, কাজ করতে যেয়ে তো আমরা অনেক ধরনের টুলস ইকুইপমেন্ট ইউজ করি, তাই না? তা বলেন তো, প্রত্যেকটা টুলস ইকুইপমেন্ট কি আমাদের প্রতিদিন কাজে লাগে? না স্যার, এক একটা এক এক সময় কাজে লাগে, কাজের ধরন অনুযায়ী। এক্স্যাক্টলি, কাজের ধরন অনুযায়ী আমাদের টুলস ইকুইপমেন্ট গুলো বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগে। এমন এমন অনেক ইকুইপমেন্ট আছে যেগুলো আবার প্রতিদিন প্রতিটা কাজের জন্য লাগতেছে। আবার এমন এমন ইকুইপমেন্ট আছে দেখা যাচ্ছে যে 5 দিন 7 দিন পর আমাদের লাগতেছে। আবার এমন অনেক ইকুইপমেন্ট আছে যেগুলো দেখবেন যে 6 মাসে একদিন লাগতেছে। এখন আমি যদি সব ইকুইপমেন্ট বা টুলস গুলো একসাথে রাখি, তাহলে জিনিসটা কি হবে? দুইটা প্রবলেম হবে। একটা হচ্ছে না, আমাদের ওই ইকুইপমেন্ট গুলোর কর্মক্ষমতা নষ্ট হবে, কারণ একটার সাথে আর একটা ঠোকাঠুকি, ঘষাঘষি, হ্যাঁ, গায়ে গুঁতো লেগে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, যে তার কর্মক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। দ্বিতীয়ত আর একটা জিনিস হতে পারে যে একসাথে যখন আমরা সবকিছু রাখতেছি, তো আমাদের কাজের সময় যেটা এই মুহূর্তে লাগবে সেটা খুঁজে পাচ্ছি না। দেখেছি, ঠিক আছে, এই মুহূর্তে আমরা খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে যেটা প্রবলেম, ওই যে দেরি হচ্ছে, খুঁজে পাইতে গেলে সমস্যা আছে। এই কারণে যেটা করতে হবে, অর্ডার অনুযায়ী সাজায় রাখতে হবে, অবশ্যই সেখানে লেবেলিং করে রাখতে হবে। যে হ্যাঁ, সাপোজ সেলাই রেঞ্জ, তাহলে সেলাই রেঞ্জটা আমি এক জায়গায় রাখলাম, আর ডাল রেঞ্জ গুলো এক জায়গায় রাখলাম, আমার অন্যান্য আদার্স মোটামুটি যা কিছু আছে, হেমার গুলো আমি এক জায়গায় রাখলাম। ঠিক আছে, এবং অবশ্যই রাখবো কিভাবে? আমাদের কাজের ধরন অনুযায়ী, কোন কাজের জন্য কোনটা প্রয়োজন, সেভাবে এই যে আলাদা আলাদা করে অর্ডার অনুযায়ী সেট করে রাখা। এই বিষয়ে ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এরপরে এসেছে সুইপ। ঠিক আছে, সুইপ, সুইপ কি? পরিষ্কার পরিচ্ছন্ন করা, অর্থাৎ আমরা কাজ করার সাথে সাথে কাজ শেষ পরিষ্কার করে ফেলতে হবে, কাজ শেষ পরিষ্কার করে ফেলতে হবে, কোনো দেরি করা যাবে না। আমরা যেটা করি, আমরা একবারে কাজ শেষ করে তারপরে পরিষ্কার করি, তাই না? এটা করা যাবে না। এরপরে কি হবে? স্ট্যান্ডার্ডাইজ। স্ট্যান্ডার্ডাইজটা কি বলেন তো? স্ট্যান্ডার্ডাইজ কি? স্যার পরিপাটি। পরিপাটি না, অন্য কেউ বলেন স্ট্যান্ডার্ডাইজ মানে কি? বলেন না কেন?
কথাই বলে না। মানসম্মত স্ট্যান্ডার্ডাইজ হচ্ছিল মানসম্মত, অর্থাৎ তাহলে আমরা প্রথমে কি করলাম দেখেন, শর্ট আউট করলাম। শর্ট আউট করার পরে যেটা আমার প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে আমি ফেলে দিলাম। কিভাবে ফেলে দিলাম? ওই যে আমাদের যে ওয়েস্ট ম্যানেজমেন্টের যে সিস্টেমটা আছে, ওই ওয়েস্ট ম্যানেজমেন্টের সিস্টেম মেনে আমরা ওইটা মানে ফেলে দিলাম। এরপরে কি করলাম, প্রয়োজনীয় যে জিনিসগুলো সেটাকে অর্ডার অনুযায়ী সেট করে রাখলাম। তারপরে কি আমাদের নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখলাম। এখন এই যে জিনিসগুলো করলাম, এইটা অবশ্যই মানসম্মত ভাবে করতে হবে। করার দরকার করলাম, ব্যাপারটা এরকম না। আবারও আজকে করলাম, করে রাখলাম, আর কোনোদিনই এটা হাত দিলাম না, এটাও হবে না। ব্যাপারটা বুঝছেন? এটা করার দরকার করলে হবে না, এটা মানসম্মত ভাবে করতে হবে। তারপরে লাস্টটা কি আছে? সাস্টেইন মানে কি? সাস্টেইন মানে কি? কথা বলে না রে জালা রে। আমি যে সাস্টেইনেবল আমরা বলি না, টেকসই। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। তাহলে কেউ কথা বলতেছেন না কেন? এই শব্দগুলোর অর্থ তো জানতে হবে, ঠিক আছে? টেকসই, সাস্টেইন হচ্ছিল টেকসই। এখন ওই যে যেটা বলতেছিলাম যে আমি শর্ট আউট করলাম, অর্ডার অনুযায়ী সেটও করলাম, পরিষ্কারও করতেছি এবং এটা স্ট্যান্ডার্ড মেনেই করতেছি। বাট একদিন করলাম, মনে করেন আমি আজকে বলেছি এই জন্য কালকে আপনারা ওয়ার্কশপে আপনারা এই যে ফরেস্ট মেনে পুরো ফরেস্টটা মেনে নিলেন, কিন্তু ওই ফরেস্টই করলেন, সাস্টেইন করলেন না। অর্থাৎ ওইটা ওই একদিনই শেষ। নিয়মিত যে এটা চর্চা করা, এটা করলেন না, তাহলে কি ভাইবেস হলো না? তাহলে এটা কি করতে হবে? টেকসই করতে হবে। অর্থাৎ একদিন করেই যে আপনি ক্ষান্ত দিলেন, ব্যাপারটা এরকম না। এটা আপনাকে কন্টিনিউ এটা প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। যখনই আপনি এটা কন্টিনিউ প্র্যাকটিসের মধ্যে রাখবেন, তখনই বলতে পারি যে হ্যাঁ এটা সাস্টেইন করছে এবং সাস্টেইন করবে। আমি যদি উদাহরণ দিই, আপনারা অনেক দোকানে গেলে দেখবেন যে আমরা বাজারে মানে মার্কেটে যখন যাই, মার্কেটে যে সাধারণত কি করি, দোকানগুলোতে জুতা খুলে ঢুকি না, জুতা পরে ঢুকি? ডেফিনেটলি জুতা পরে ঢুকি, তাই না? আমরা ডেফিনেটলি জুতা পরে ঢুকি। কিন্তু অনেক দোকানে আছে যে দোকানে জুতা খুলে ঢুকতে হয়, জুতা পরে ঢুকতে হয় না। আচ্ছা, ওই দোকানে কি বাইরে কেউ দাঁড়ায় থাকে? এক্সকিউজ মি স্যার, আপনি জুতাটা খুলে ঢোকেন, বলেন তো? না স্যার। বলে না। অথচ আমরা কিন্তু জুতা খুলেই ঢুকতেছি ভিতরে। কেন ঢুকতেছি? এক্স্যাক্টলি, ওইটার পরিবেশটাই ওইটা। আমি যখনই ওই দোকানের সামনে যাচ্ছি, তখন আমি বুঝতে পারতেছি যে এই দোকানে আসলে জুতা খুলে ঢুকতে হয়। তার মানে কি, ওই দোকানে ওরা এমন ভাবে মানে এটা ইয়ে করছে যে এখন এটা সাস্টেইন হয়ে গেছে, অটোমেটিক আছে। তো আমাদের ওয়ার্কশপ গুলোতে, আমাদের কর্ম পরিবেশে যখন আমি এটা কন্টিনিউয়াস প্র্যাকটিসের মধ্যে থাকবো, আমাদের নতুন একজন কেউ আসলেও, আমার নিয়মিত লার্নাররা আসবে, প্রতিনিয়ত লার্নাররা আসতেছে। আমার একটা ব্যাচ, মনে করেন 360 আওয়ারের একটা ব্যাচ শেষ করলাম, শেষ করার পরে আবারও আর একটা ব্যাচ আসতেছে। তো তারা নতুন এসেও যেন বুঝতে পারে যে না, এই জায়গাটাতে এই জিনিসগুলো মেনে চলতে হয়। এটা বুঝছেন? এটা মেনে চলতে হয়। আচ্ছা, আপনার একটা উদাহরণ দেন তো। আমার ভালো একটা কথা মনে পড়ছে, এই যে 5Sটা সবচেয়ে বেশি মেনটেন করে কে বা কারা? একটা উদাহরণ দেন তো, কারা মেনটেন করে 5S? একেবারে কড়াই গন্ডাই মেনটেন করে। ব্যবসায়ীদের ক্ষেত্রে এক ধরনের ব্যবসায়ী আছে যারা একেবারে 100-এ 100 মানে। বলতে পারবেন কেউ?
না স্যার, আপনি বলেন স্যার। আচ্ছা, আপনারা যখন ফার্মেসিতে ওষুধ কিনতে যান, যে কোনো একটা ওষুধের নাম বলার সাথে সাথে ওরা কি করে দেখছেন? ওরা কি খোঁজে কোথায় আছে কোথায় আছে, হাজার হাজার ওষুধ আছে, তাই না? হাজার হাজার ওষুধ আছে। অথচ ওরা কিন্তু আপনি ওষুধের নাম বলার সাথে সাথে একটা নির্দিষ্ট জায়গা থেকে ওষুধটা বের করে নিয়ে আসতেছে। ওটা বুঝছেন? জি স্যার। হ্যাঁ, এবং ওদের দোকানে দেখবেন যে কখনোই কোনো খালি বা ডেট এক্সপায়ার ওষুধ থাকে না। কিছু অসৎ ব্যবসায়ী থাকতে পারে, তাদের হিসেব ভিন্ন, কিন্তু আপনি ওষুধ কখনোই দেখবেন না যে ডেট এক্সপায়ার আছে। তার মানে কি, ওরা শর্ট আউট করে, ওরা অর্ডার অনুযায়ী সেট করে রাখে, তারপরে নিয়মিত পরিষ্কার করে, তাই না? দোকান একেবারে দেখবেন যে সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে, ফার্মেসি গুলা নিট অ্যান্ড ক্লিন থাকে। তারপরে কি, এইটা কি স্ট্যান্ডার্ড মেনেই করে, এবং এটা কি একদিনের জন্য করতেছে? ওর দোকানে নতুন যে কর্মচারী আসতেছে সেও কিন্তু এটা মেনে চলতেছে। তার মানে কি, একেবারে 100-এ 100 তারা কিন্তু এই 5S মেনে কাজ করতেছে। যদিও বা তারা 5S জিনিসটা কি বোঝেও না, জানেও না, কিন্তু তারা 5S মেনেই কাজ করতেছে, তাই না? বলেন তো আপনারা, এইবার আপনারা লাইন করেন তো ফার্মেসির সাথে। জি স্যার। আচ্ছা, আরেকটা আমি তো একটা উদাহরণ দিলাম, আপনারা আরেকটা উদাহরণ দেন তো এরকম মোটামুটি মানে তারাও 100% মানে না, বাট 90% ক্ষেত্রে মানে। বলেন আরেকটা উদাহরণ দেন। স্যার স্কুল। স্কুল যেমন স্কুলে কি স্যার মানে? স্কুলে তো স্যার একটা ডিসিপ্লিনের ভিতরেই থাকে। না, ডিসিপ্লিন জিনিসটা তো আলাদা, ডিসিপ্লিন না। ও স্যার, প্রতিদিন তো বাছাই করেন না। না স্যার, স্কুল হবে না। অত ডিসিপ্লিনের বিষয় আসতেছে না। স্যার খাবারের দোকান। বইয়ের দোকান, বইয়ের দোকানে যখন আপনারা ছিল ঢাকায় যে ইসে আপনার নীলক্ষেত বই কিনতে গেছেন, কখনো এক্সপেরিয়েন্স আছে কারো? ঢাকায় অনেক কম। নীলক্ষেতের বইয়ের দোকানে গেলে আপনারা বুঝতে পারবেন, একটা দোকানে মনে হয় মিনিমাম 2-4-5 লাখ বই থাকে, বুঝছেন? মিনিমাম 2-4-5 লাখ বই থাকে। অথচ আপনি একটা বইয়ের নাম বলবেন, শুধু মুখে বলবেন, কাভারও দেখানো লাগবে না, আপনি শুধু বইয়ের নাম মুখে বলবেন, তাও না, আপনি বইয়ের নাম মনে নেই, আপনি লেখকের নাম বলবেন যে অমুক লেখকের বই, ঠিক আছে? সে একাডেমিক হোক আর হচ্ছিল আপনার গল্পের হোক আর যাই হোক না কেন, ওরা একেবারে চোখের পলকেই বইটা বের করে এনে দিচ্ছে আপনারে, এই 1 মিনিটও লাগে না, ঠিক আছে? তার মানে ওরা এটা কেমনে পারে? ওরা নিঃসন্দেহে, ওরা ওই যে বললাম না, ওরা জানে না 5S জিনিসটা কি, বাট ওরা 5S মেনটেন করে বলেই আসলে এটা আর কি আসলে ঠিকঠাক ভাবে পারতেছে। তো মানে এই কারণেই কিন্তু এই যে দ্রুত যাতে কাজ কমপ্লিট হয়ে যায়, এই কারণেই জাপানিজরা এই 5Sটা আর কি আসলে ইয়ে করে আর কি, ঠিক আছে? তাহলে এইটা পুরো মুখস্থ রাখতে হবে কিন্তু এই 5S, এবং 5S এর ব্যবহার বিস্তারিত এই জায়গায় দেখবেন। আমি তো শর্ট করে আপনাদের গল্পের ছলে ছলে সবকিছু 5S এর ডিটেলস বলেছি। এখানে বই পড়বেন, বই পড়ে বইয়ে অনেক আরো অনেক কিছু বলা আছে। তবে আপনারা কি 5Sটা বুঝতে পারছেন বলেন তো? জি স্যার, বুঝতে পারছি। এটা মানে খুব ক্লিয়ারলি জানতে হবে। আশা করি মানে খুব বেশি পড়া লাগবে না, আমি যেভাবে একেবারে ভেঙে ভেঙে আপনাদেরকে 5Sটা বুঝাইলাম। এরপরে যদি না বোঝেন আসলে কি বলবো, আর কিছু বলার নেই, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন সেফটি ফ্যাক্টর, এটা পড়তে হবে, সেফটি ফ্যাক্টরটা পড়তে হবে। কিছু রুলস অ্যাপ্লাই করতে হবে সেফটি ফ্যাক্টরের জন্য। এটা করবে কে? আপনি একজন ট্রেনার হিসেবে এই সেফটি ফ্যাক্টর গুলো বা রুলসটা তৈরি করে দেবেন, অ্যাপ্লাই করবে ট্রেনিরা, ঠিক আছে? অল দ্য ট্রেনিস ক্যান ওয়ার্ক সেফলি অ্যান্ড কনফিডেন্টলি। এই যে প্রসিডিউর গুলো আছে, এই প্রসিডিউর গুলো সেট করে দিতে হবে।
রেগুলার চেকস অফ ইকুইপমেন্ট, তারপরে পার্সোনাল প্রোটেক্টিভ যে পিপিই এর ব্যবহার করানো, তারপরে হলো সেফটি সাইন সিম্বল। আমি এটা বলতেছি না কেন জানেন, কারণ এটার ডিটেলসে আমি কিন্তু এই পাশে এই যে এইখানে এই যে ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়েল অর্গানাইজ ওয়ার্কশপ বলছি না, এইখানে যে জিনিসগুলো বলা হয়েছে যে ক্যারেক্টারিস্টিক্সটা, এই ক্যারেক্টারিস্টিক্সটা অর্থাৎ ওয়েল অর্গানাইজ ওয়ার্কশপ হতে হলে যে বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন, এই বৈশিষ্ট্যগুলোকে আপনার ধারণ করতে হইলে কে করবে? ট্রেনার করবে, তাই না? ট্রেনারের কিছু দায়িত্ব কর্তব্য আছে, সেই দায়িত্ব কর্তব্য হচ্ছিল এই যে সেফটি ফ্যাক্টরস, কিছু রুলস এবং প্রসিডিউর ঠিক করে দেওয়া, ঠিক আছে, যেটা তারা মানে কন্টিনিউয়াস চর্চা করবে। তো এই জন্য এটা আমি আর ডিটেলসে বলতেছি না, এটা ওইখানেই সাথেই দেখবেন যে মিল আছে, ঠিক আছে। যদি না বোঝেন কোনো কিছু তাইলে আমাকে প্রশ্ন করবেন। বেসিক ফার্স্ট এইড কিট, এটা কতদিন দেখাইছিলাম না অসে? জি স্যার দেখাইছিলেন। হ্যাঁ, সো এটা নিয়ে আর আমি আলোচনা করব না। ফার্স্ট এইড কিট এখানে বলা আছে, ঠিক আছে, এটা আগেই দেখানো হয়ে গেছে। স্টোরেজ রিকোয়ারমেন্টস, এইটাও অলরেডি আমরা কি ওয়েস্ট ম্যানেজমেন্টে বলছিলাম, তাই না? ওয়েস্ট ম্যানেজমেন্টের সময় এটা কিন্তু আলোচনা করে ফেলছি, যে বললাম না যে এইখানে এই ইসে অনেক কিছু আমরা আগে পিছনে করে ফেলছি, বিশেষ করে ওয়াশ এবং ট্রেনিং ইকুইপমেন্ট মেনটেন, যেহেতু এটা হাউসকিপিং কিন্তু ওয়াশের মতোই আর কি, ওয়াশের একটা পার্ট হাউসকিপিং, ঠিক আছে। আলটিমেটলি আমাদের ওয়াশ মেনটেন করতে গেলে হাউসকিপিং লাগে, এই জন্য এটাও এই যে এটা ছিল স্টোরেজ রিকোয়ারমেন্টে। এখানে দেখবেন যে সব হচ্ছিল ওয়েস্ট ম্যানেজমেন্টের যে আলোচনাগুলো করছিলাম ওই কথাগুলো এখানে বলা আছে, ঠিক আছে। এই দেখেন 5S, দেখছেন 5S এর যে আমি সেট ইন অর্ডার, দেখেন তো এটা, এই ছবিটা চমৎকার ভাবে এটা করছে না এরা, দেখছেন এই দুইটা ছবি? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছিল একেবারে মানে সেই সেট ইন অর্ডার, যে 5S প্রপার 5S মেনটেন করা এটারে বলে। দেখেন, দেখছেন কত সুন্দর করে সাজায় রাখছে এগুলা, এই যে এই জায়গায়, তাই না, এই যে এইগুলা এই জায়গায়, এই দেখেন সব সুন্দর করে একটা চোখের পলকে সেটের ভাবে যে কোনটা কোথায় আছে। এখানে বেশিরভাগই আপনাদের আগেই পড়া জিনিস, এই জন্য এইগুলো জাস্ট একটু দেখবেন, এগুলো তেমন একটা ইয়ে লাগবে না, ঠিক আছে। ক্লিনিংনেস, রিকোয়ারমেন্ট অফ সিস্টেম অফ ইনস্ট্রাকশন, ঠিক আছে, যে ইনস্ট্রাকশন সিস্টেমটা কেমন হবে, এই যে অবশ্যই কি হতে হবে, কখনোই টিচার সেন্টার্ড হওয়া যাবে না, এটা কি সেন্টার্ড হতে হবে? স্টুডেন্ট সেন্টার্ড, তাই না? এই যে স্টুডেন্ট সেন্টার্ড হতে হবে আমাদের। যত আমি এটা অলরেডি আগের দিনই বলছিলাম যে আমাদের অ্যাপ্রোচটা সবসময় কি ট্রেনি সেন্টার্ড হতে হবে, ট্রেনার সেন্টার্ড না, আমাদের অ্যাপ্রোচ সবসময় ট্রেনি সেন্টার্ড হতে হবে, ঠিক আছে। দেখেন সেটাই বলতেছি, স্টুডেন্ট সেন্টার লার্নিং রিকোয়ার্স এ ডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম টিচার বেসড ইনস্ট্রাকশন। কখনোই টিচার বেসড হলে এটা আপনার ফ্রুটফুল হবে না, এটা অবশ্যই স্টুডেন্ট সেন্টার্ড হতে হবে, স্টুডেন্টকে মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলো পড়তে হবে, হ্যাঁ। তারপরে হচ্ছে এটা তো দরকার নেই, ডায়াগ্রাম, এটা জাস্ট একটা ক্লাসের ডায়াগ্রাম কেমন হবে সেটা দিছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এরপরে আমরা একটা জিনিস, ইম্পর্টেন্ট একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে রিসোর্স। আচ্ছা, রিসোর্স বলতে কি বোঝায় বলেন তো? রিসোর্স বলতে কি বোঝায়? স্যার গবেষণা। ওটা রিসার্চ, আপনি যেটা বলছেন গবেষণা, ওটা রিসার্চ, আর এটা বলছে রিসোর্স, ও রিসোর্স। RESOURCE, রিসোর্স। আর আপনি যেটা বলছেন CH, রিসার্চ, আপনি রিসার্চ বলছেন, এটা রিসোর্স।
বলবেন কেউ? রিসোর্স কি? সম্পদ তাইলে স্যার সম্পদ। সম্পদ সম্পদ, এক্স্যাক্টলি, সম্পদ। যেই সম্পদ কি করতে পারে, আপনার পিউপিলকে এমপ্লয়মেন্টে সহযোগিতা করতে পারে, সেইটাই হচ্ছিল রিসোর্স। দেখেন, আমি এ লিস্ট অফ লার্নিং রিসোর্স দ্যাট মাইট নিড টু বি অ্যাকোমোডেট করে, তাই না, মানায় নেয় ইন এ লার্নিং ফ্যাসিলিটি টু ট্রেন পিউপিল ফর এমপ্লয়মেন্ট ইন দ্য ইন্ডাস্ট্রি সেক্টর মাইট ইনক্লুড, এই যে কি কি হতে পারে ইন্ডাস্ট্রি সেক্টর, এই পর্যন্তই আমি সংজ্ঞা যদি বলি এই পর্যন্তই, তাই না? তার মানে কি, যেটা এক কথা হচ্ছিল আমার কাজকে ত্বরান্বিত করতে পারে। তার মধ্যে কি কি আছে দেখেন, কি কি রিসোর্সের মধ্যে উদাহরণস্বরূপ কি বলা যায়? টেক্সট বুক এক ধরনের রিসোর্স, ওয়ার্কশপ ম্যানুয়ালস অ্যান্ড টেকনিক্যাল ইনফরমেশন, প্রোডাক্ট ইনফরমেশন, কি ইনস্ট্রাক্টর ডেভেলপ লার্নিং ম্যাটেরিয়ালস, ভিডিও, সিডি, স্লাইড, এইগুলো সবই ছিল কি রিসোর্স। তাহলে ইকুইপমেন্ট জিনিসটা কি? স্যার উপকরণ। উপকরণ তো বাংলায়, মানে জিনিসটা কি? স্যার একটা কাজ করতে যে যে টুলস গুলো লাগে সবগুলো মিলাই হচ্ছে ইকুইপমেন্ট। কাছাকাছি। মূলত এই যে রিসোর্স যে আমি আলোচনা করলাম, এই রিসোর্সকে সঠিকভাবে ইউটিলাইজ করার জন্য যে জিনিসগুলো ব্যবহার করতে হয় সেটা ছিল ইকুইপমেন্ট। ওটা বুঝছেন? দ্য ইকুইপমেন্ট রিকোয়ার্ড টু ইউটিলাইজ দিস রিসোর্সেস, বুঝতে পেরেছেন? দ্য ইকুইপমেন্ট রিকোয়ার্ড টু ইউটিলাইজ দিস রিসোর্সেস, বুঝছেন? এইগুলো হচ্ছিল যেমন এই যে টেলিভিশন সেট, ডিভিডি প্লেয়ার, আপনার ইয়ে ছিল কি, রিসোর্স ছিল কি, ডিভিডি বা ভিডিও, তাই না? তাহলে এই ভিডিও দেখতে হলে আপনার কি লাগবে? ডিভিডি প্লেয়ার লাগবে, স্ক্রিন লাগবে, ভিসিআর লাগবে। আপনি এখানে বলছেন কি স্লাইড, তাই না? রিসোর্স কি স্লাইড। তাহলে এই স্লাইডটা প্রেজেন্ট করার জন্য আপনার কি লাগবে? প্রজেক্টর লাগবে। তাহলে এই প্রজেক্টরটা হচ্ছিল ইকুইপমেন্ট, আর শুধু স্লাইডটা হচ্ছে রিসোর্স। ওটা বুঝছেন? রিসোর্স এবং ইকুইপমেন্টের মধ্যে ডিফারেন্সটা তাইলে করতে পারবেন না? স্যার আরেকটু বলেন স্যার। কে বুঝছেন? অন্য আরেকজন বলেন। বোঝেন নাই কে? সেই বলেন। আমি বুঝছি না। এই তো এক এক করে আসছে। এরপরে কে? নিপা বললেন না কেবল? জি স্যার। আচ্ছা, আর কে বোঝেন নাই? বলেন, নাম বলেন। স্যার আমিও বুঝি নাই। আপনিও বোঝেন নাই, আরেকজন বলেন। আর কে বোঝেন নাই? কে কে বোঝেন না হাত উঁচু করেন তো। এবার ধরতেছি, দাঁড়ান, কে কে দেখি হাত উঁচু করে, কে দেখে নি। নিফা, সোমাইয়া হাত উঁচু করি নাই, সুখী, সিরাত হাত উঁচু করি নাই, তাই তো? তারপরে হচ্ছে আর কে হাত উঁচু করি নাই, আমি একটু দেখি, দাঁড়ান, কে কে, কেউই তো হাত উঁচু করি না। এখন সব হাত নামায় ফেলেছে একজন বাদে, তাই তো নাকি? হ্যালো, জি স্যার বলেন। আচ্ছা সোমাইয়া, আপনি বলেন তো। স্যার রিসোর্স তো সম্পদ, আর মানে না আর না, আমি বাংলা অর্থ জানতে চাচ্ছি না। স্যার ইকুইপমেন্টটা হচ্ছে স্যার রিসোর্সের জন্য যা যা লাগবে তা হচ্ছে ইকুইপমেন্ট। আর resource? অনেকগুলো ইকুইপমেন্টের মাধ্যমে তৈরি মূল জিনিসটা হচ্ছে রিসোর্স। আমি সুন্দর করে একটা কথা বলছিলাম, সেটা কেউ বলতে পারবেন না? মানে শুনতেছেন কি আপনারা? তাই তো বুঝতেছি না, রিসোর্স জিনিসটা কি।
আমার কাজটাকে বা আমার আউটপুটটাকে বেগবান করার জন্য যে জিনিসটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে রিসোর্স। আর ওই রিসোর্সটাকে প্রপারলি ইউটিলাইজ করার জন্য যে সাপোর্টটা নিচ্ছি সেটা হচ্ছে ইকুইপমেন্ট। স্যার রিসোর্সটা আবার একটু বলেন। আমার কাজকে বেগবান করার জন্য যে জিনিসটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে রিসোর্স। আর রিসোর্সকে সাপোর্ট দেওয়ার জন্য, রিসোর্সটাকে কাজে লাগানোর জন্য, ইউটিলাইজ করার জন্য বা কাজে লাগানোর জন্য যে জিনিসটা ব্যবহার করতে সেটা হচ্ছে ইকুইপমেন্ট। সরি, আমার একটা ফোন আসছিল হঠাৎ করে। এখন কি শোনা যায় আমার কথা? জি স্যার। ওকে, তাহলে রিসোর্স এবং ইকুইপমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এইগুলো আপনারা দেখে নিন, এগুলো তো পড়া লাগবে না, এগুলো মানে পড়বেন, ওই জাস্ট পড়ে যাবেন। হ্যাঁ, এগুলো অত ইম্পর্টেন্ট জিনিস না, ঠিক আছে? এসব লোকেশন অফ ইকুইপমেন্ট এগুলো তো আপনারা জানেন, কোনটা কি ইকুইপমেন্ট, জাস্ট একটু উদাহরণ দেওয়া হয়েছে। এই যে ফাংশনাল ইকুইপমেন্ট আর নন ফাংশনাল ইকুইপমেন্ট বা টুলস, এগুলো কি, এগুলো জাস্ট পারবেন, আপনারা জানেন কোনগুলো কি, তাই না? এগুলো জানেন না? লেআউটটা কেমন হবে এটা বলা আছে, এগুলো লাগবে না, জাস্ট পড়ে যাবেন। টেম্পারেচার, এই যে ওয়ার্কশপ এনভায়রনমেন্ট ফ্যাক্টরস, এটা একটু দেখবেন জাস্ট কি কি আছে। টেম্পারেচার আছে, টেম্পারেচারটা কেমন হবে, তারপরে লাইটিংটা কেমন হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে ডিসপোজাল অফ টক্সিক ওয়েস্ট। এটা তো আমি আগের দিনই বলছিলাম যে কিভাবে ডিসপোজ করব আমরা আমাদের টক্সিক যে ওয়েস্ট গুলো আছে, এগুলো ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা পড়ছিলাম। এটি এখানে বিস্তারিত আরো বর্ণনা আছে, এখান থেকে দেখে নিন, ঠিক আছে? আচ্ছা, এখানে আর কিছু নাই। পরের ইনফরমেশন শিট কি আছে দেখি। তেমন কিছু না, আমাদের এইখানে একটা জিনিস করা লাগবে, এই যে মানে এই দেখেন, মজার ব্যাপার দেখেন, দেখছেন এটা মেইনটেইন হাউসকিপিং অ্যাক্টিভিটি চেকলিস্ট, দেখছেন? জি স্যার। এইটা হচ্ছে আমাদের যে এভিডেন্স গাইড করব, এভিডেন্স গাইডে এই চেকলিস্টটা আমাদের করতে হবে, বুঝছেন? এইখান থেকে ওই যে আমি গতদিন বলছিলাম না যে আমাদের প্রত্যেকটা ইউনিট অফ কম্পিটেন্সি থেকে কিন্তু আমাদের যে অ্যাসেসমেন্ট হবে, অ্যাসেসমেন্টে প্রত্যেকটা ইউনিট অফ কম্পিটেন্সি থেকেই কোশ্চেন থাকবে, ঠিক আছে? আবারও দেখবেন যে আপনারা কোনো কিছু কিছু ইউনিট অফ কম্পিটেন্সি থেকে একটা কোশ্চেনও পাচ্ছেন না, মনে হবে যে আল্লাহ এটা তো দেয়নি, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কোনো না কোনো জায়গায় এটা মিল আছে। যেমন আমাদের এভিডেন্স গাইডে এই যে আইসিটির ব্যবহার, যেমন আমি বলছিলাম যে এখানে কিন্তু আমরা করতেছি। তারপরে যে এই হাউসকিপিং, এই হাউসকিপিং অ্যাক্টিভিটিটা কিন্তু আমাদের এভিডেন্স গাইডে করতে হয়, ঠিক আছে? এরকম এই যে এরকম ভাবে মোটামুটি এরকম একটা বিশাল, দেখছেন কত বড়, এই যে এটা মেনটেন করতে হয়। এটা আমাদের ওয়ার্ক প্লেস এবং অ্যাসেসমেন্ট সেন্টার দুই জায়গায় হাউসকিপিং করতে হয়। তবে হাউসকিপিংটা সরি, এটা অ্যাসেসমেন্ট সেন্টারে করা লাগে না, এটা হচ্ছে আমার ট্রেনিং সেন্টারে হাউসকিপিংটা মেনটেন করতে হয়, তার একটা চেক লিস্ট এখানে আছে, দেখছেন? এইটা জাস্ট এক্সাম্পল স্বরূপ, বাট আপনার ওয়ার্ক প্লেসে যে সেম জিনিসটাই থাকবে ব্যাপারটা এরকম না, চেঞ্জ হতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই থাকে, এখানে কিছু চেঞ্জ থাকতে পারে। এটা কিভাবে করতে হয় আমরা যখন এভিডেন্স গাইড আলোচনা করব তখন
এর বিস্তারিত আলোচনা করে দিব। ঠিক আছে? আর কি আছে দেখে নি, দাঁড়ান একটু বই কামেলি, তারপরে আগাই। আচ্ছা, বই দরকার নেই, এভাবেই আগাই দ্রুত। মেইনটেইন ট্রেনিং ইকুইপমেন্ট আর টুলস। আচ্ছা, টুলস ইকুইপমেন্ট মেইনটেইন, তাই না? আচ্ছা, টুলস ইকুইপমেন্ট মেইনটেনেন্সে ওই এখানে বলছে কোনগুলো টুলস কি জিনিস এবং ইকুইপমেন্ট কি জিনিস, কোনগুলো টুলস এবং কোনগুলো ইকুইপমেন্ট। হ্যাঁ, এটার একটা ডিফারেন্স আছে, এগুলো আপনারা জানেন বলে আমি এগুলো আলোচনা করতেছি না। ক্লাসিফিকেশন অফ টুলস এন্ড ইকুইপমেন্ট আমরা জানি যে কোনগুলো হ্যান্ড টুলস, কোনগুলো পাওয়ার টুলস, কোনগুলো নিউমেটিক টুলস। ঠিক আছে, এইগুলো জাস্ট বলা হয়েছে আর কি। ঠিক আছে, এগুলো আমরা জানি কোনগুলো হ্যান্ড টুলস, কোনগুলো পাওয়ার টুলস, কোনগুলো নিউমেটিক টুলস, জানি। জি স্যার। হ্যাঁ, তাহলে এগুলো মানে আর আমরা বিস্তারিত আলোচনা করতেছি না, এগুলো জাস্ট একবার পড়লে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, কোনগুলো কোন টুলস, এগুলো কিভাবে মেইনটেনেন্স করবেন সেটা বলা আছে। এই যে মেইনটেনেন্সের যে টাইপ কি কি আছে, একটা ছিল প্রিভেন্টিভ মেইনটেনেন্স, একটা ছিল কারেক্টিভ মেইনটেনেন্স। প্রিভেন্টিভ কি বলেন তো? প্রিভেন্টিভ মেইনটেনেন্স কি বলেন তো? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, টাইপস অফ মেইনটেনেন্স, যে প্রিভেন্টিভ মেইনটেনেন্স এবং কারেক্টিভ মেইনটেনেন্স। কারেক্টিভ মেইনটেনেন্স এই যে সুন্দর করে বলা আছে কল্ড রিপেয়ার। কারেক্টিভ মেইনটেনেন্স হচ্ছে একটা নষ্ট হয়ে গেছে, কোন একটা ঝামেলা, একটা ইকুইপমেন্ট নষ্ট হয়ে গেছে, সেইটাকে আমি রিপেয়ার করে চালাইতেছি, এটা হচ্ছে কারেক্টিভ মেইনটেনেন্স। আর প্রিভেন্টিভ মেইনটেনেন্স হলো আগের থেকে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটতে পারে তার জন্য আগের যে ব্যবস্থা গ্রহণ করা, সেটা হচ্ছে প্রিভেন্টিভ মেইনটেনেন্স। অ্যাজ উদাহরণস্বরূপ আমি যদি বলি যে মনে করেন আমরা যখন ওই যে কি বলে কাটিং মেশিন ব্যবহার করতেছি, তো কাটিং মেশিনের প্রিভেন্টিভ মেইনটেনেন্সটা কি জানেন? কাটিং মেশিন ব্যবহারের আগে যে একটা দেওয়া থাকে, কাভার দেওয়া থাকে, ওই কাভারটা ঠিকঠাক ভাবে লাগায় নেওয়া। আমরা অনেকে এসএলএ কাভার লাগাই না, তাই না? এই যে এটা লাগাই নিয়ে কাজ করা, এটা হচ্ছে প্রিভেন্টিভ মেইনটেনেন্স। আপনারা জানেন অনেকেই যে কোনো উড়োজাহাজ বা যে কোনো গাড়ি, এই যে বাস বলেন, ট্রাক বলেন, বা এই যে গাড়িগুলো যখন ওরা জার্নি শুরু করার আগে প্রত্যেকটা জিনিস চেক করে দেখে না, যে কোনো দুর্বল আছে কিনা, টায়ারে হাওয়া কম আছে কিনা। ঠিক আছে, এই সব কিছু চেক করে তারপরে কিন্তু গাড়ি স্টার্ট দেয়, যে ব্রেক ঠিক মতো কাজ করতেছে কিনা। এইটা হচ্ছিল প্রিভেন্টিভ মেইনটেনেন্স। ঠিক আছে, এখন প্রিভেন্টিভ মেইনটেনেন্স করার পরেও কি কিছু একটা হইতে পারে না? সব কিছু দেখে শুনে, টায়ার সব ঠিক আছে, ওকে, দেখে শুনে গাড়িটা স্টার্ট দিল, দেখা যাচ্ছে 5 কিলো যাওয়ার পরে ধুম খেলা টায়ার বাস্ট হয়ে গেছে। তাহলে কি করতে হবে? এটা চেঞ্জ করতে হবে। তাহলে এইটা হচ্ছিল কারেক্টিভ মেইনটেনেন্স। ক্লিয়ার? বুঝতে পারছেন আপনারা প্রিভেন্টিভ এবং কারেক্টিভের মধ্যে ডিফারেন্স? জি স্যার। কিউএমএস, কোয়ালিটি ম্যানেজমেন্ট সাইকেল, এটা দেখবেন। ঠিক আছে, এটা অলরেডি আমি গতদিন কিন্তু আলোচনা করছিলাম, তাই না? পিডিসিএ মনে আছে? জি স্যার, ক্লাসে পিডিসিএ আলোচনা করছিলাম। হ্যাঁ, সেই যে এখানেও কিন্তু এই যে পিডিসিএটা আসছে ইনক্লুসিভিটি মেইনটেইন করার জন্য, প্লাস কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য, কোয়ালিটি এনশিওর করার জন্য কিউএমসি। ঠিক আছে, কোয়ালিটি ম্যানেজমেন্ট সাইকেল, এটা একটা সাইকেল পিডিসিএ। ঠিক আছে, এগুলো তো কিছুই না, এগুলো জাস্ট পড়ে যাবেন, আর তেমন কিছু মনে হয় নাই সম্ভবত। তারপরে আমরা একটু সিভিএলএমটা আগায় যাই।
কি আছে না আছে। এসিবিএলএমটা আমি বললাম না, এসিবিএলএমটা অতটা ইয়ে না একেবারে। আমাদের এসিবিএলএম এর ওই যে কিছু জিনিস জাস্ট একটু দেখতে হয়। कैसे रिपोर्टिंग एंड डॉक्यूमेंटेशन प्रोसेस ऐसा तो दरकार নেই। রিপোর্টিং প্রসেস এটা একটু দেখেন, হ্যাঁ, যে কোনো কিছু আপনার চোখে পড়লে বা কোনো দুর্ঘটনা ঘটলে বা কোথাও হ্যাজার্ড দেখছেন, সেইটা আপনি কিভাবে আপনার হায়ার অথরিটিকে আর কি রিপোর্ট করবেন, তার প্রসেসটা কি সেইটা এখানে বলা আছে। ঠিক আছে, এটা আমাদের এই যে রিভিউ অফ কম্পিটেন্সি, বুঝছেন, এই যে অ্যাসেসমেন্ট পারফরমেন্স ক্রাইটেরিয়া, এইটা আমরা এভিডেন্স গাইড যখন আলোচনা করব তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, এটা আমাদের এভিডেন্স গাইডে করা লাগবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, শেষ হয়ে গেছে আমাদের। এখন বলেন আপনাদের কার কি কোয়েশ্চেন আছে? স্যার ক্লাসের প্রথম দিক দিয়ে কি বলছিলেন ওইটা আবার একটু বলবেন, আমি নেটওয়ার্কের প্রবলেমের জন্য জয়েন করতে পারি নাই। প্রথম দিক থেকে কি বলছিলাম মানে আমার কি মনে আছে?